এইখান থেকেই আমি আমার পরের প্রতিবেদন, অত্যন্ত জরুরি প্রতিবেদন, কারণ কালকে এই অনুষ্ঠান যখন করছিলাম তখন এই ঘটনা সেইভাবে সমস্ত ডিটেলস নিয়ে সামনে আসেনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল আপনারা প্রত্যেকে জানেন। শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে বিক্ষোভ, আর সেই ঘটনায় স্পেনে এক গবেষক সেখান থেকে বাড়ি ফিরছিলেন। লুকআউট নোটিশ জারি করেছিল কলকাতা পুলিশ। দিল্লিতে নাবামাত্র তাকে গ্রেফতার করা হয়। অতি সক্রিয়তা, এই প্রশ্ন উঠছে সঙ্গত কারণে। পরের প্রতিবেদন। পয়লা মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ি ঘিরে গন্ডগোলের ঘটনায় বুধবার দিল্লি বিমানবন্দরে পা দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং স্পেন ফেরত বাঙালি গবেষক হিন্দোল মজুমদারকে। শিক্ষামন্ত্রীর গাড়ি ঘিরে গন্ডগোলের সময় ভারত থেকে ৮৫০০ কিলোমিটার দূরে স্পেনে ছিলেন হিন্দোল মজুমদার। কিন্তু পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, স্পেনে বসে যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার পরিকল্পনা করেন গবেষক হিন্দোল মজুমদার। কোথায় কিভাবে বিক্ষোভ হবে, এমনকি শিক্ষামন্ত্রীর উপর হামলা চালানোর নির্দেশও দেন তিনি। ডিসি এসএসডি মিসেস বিদিশা কলিতা, ওনার সঙ্গে কথা হয়েছে, যেটা উনি বললেন যে শিক্ষামন্ত্রীর যে ঘটনাটা ঘটেছিল আমাদের ক্যাম্পাসে, সেই সময় বোধহয় কিছু হোয়াটসঅ্যাপ চ্যাটে পোস্ট বা ফেসবুকের পোস্টে কিছু ওনারা পেয়েছেন, ওনাদের মনে হয়েছে যে ও ইনভলভড আছে, এরকম আর কি। যদিও তখন মানে তার অনেক আগে থেকেই ও স্পেনে, এবং ঘটনার সময় ও স্পেনে ছিল। ধৃত হিন্দোল মজুমদারের বাবা যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন অধ্যাপক। মা শাশ্বতী মজুমদার যাদবপুরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রাক্তন অধ্যাপক। দিদি দিল্লি আইআইটির প্রজেক্ট কোঅর্ডিনেটর। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাসিতে বিটেক করার পর স্কলারশিপ নিয়ে স্পেনে গবেষণা করতে যান হিন্দোল মজুমদার। ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিদেশ থেকে দেশে পা দিতে না দিতে তার গ্রেপ্তারির খবর শুনে বিস্মিত হিন্দোলের অধ্যাপক মা বাবা। বাঙালি অস্মিতার কথা এখন চারদিকে উঠছে, তো বাঙালি স্কলার, তো তার অস্মিতার কি অবস্থা দেখুন, এই আর কি। আর কি বলবো বলুন। অনুশোচনা যে এইরকম আমরা এই রাজ্যের জন্য, এই দেশের জন্য আমরা কিন্তু সারা জীবন এখানেই পড়ে রয়েছি। ছেলে এই এত ভালো মেরি কুরি ফেলোশিপ পাওয়ার পরেও ওর স্যারেরাই ওকে জোর করে পাঠিয়েছেন যে যাও, তাহলে ইউনিভার্সিটির সুনাম বাড়বে, আমাদের মার্কিং মার্কসটা বাড়বে ইউনিভার্সিটির। তার মধ্যে এরকম হঠাৎ করে এই আঘাতটা আসবে আমাদেরই নিজেদের শহর থেকে, সেটা আমি অ্যাটলিস্ট ভাবিনি। আগে থেকে লুকআউট নোটিশ জারি করে রাখা এবং দেশে পা দেওয়া মাত্র যেভাবে বাঙালি গবেষককে গ্রেপ্তার করা হয়েছে, তাতে কার্যত বিস্মিত প্রাক্তন পুলিশ কর্তাদেরই একাংশ। এই অনুব্রত মণ্ডল যে তার মোবাইল সিজ করতে পারে না, কিন্তু একটা ট্যালেন্টেড ছেলে যে দেশের সম্পদ হবে ভবিষ্যতে, তাকে তার জন্য লুকআউট নোটিশ। আমাদের তো ওই ট্যালেন্ট দরকার নেই, আমাদের ট্যালেন্ট দরকার কোন ট্যালেন্ট, যে হেডমিস্ট্রেসকে জগ ছুঁড়ে মারবে, যে বাড়ি পার্টি অফিসে সন্ধ্যেবেলা পিঠে করাবে, যে বিরোধী দলকে নিয়ে গিয়ে গুম করে দেবে, এরা হচ্ছে আমাদের সম্পদ। এরা ট্যালেন্টেড লোক, তো আমার কি আছে, আমার ওদিকে কি হবে, ওরা আমাকে ভোট দেবে 25টা করে, 500 ভোট দেবে। বাঙালি তরুণ গবেষককে গ্রেপ্তার করতে পুলিশের এই তৎপরতায় ক্ষোভ উগরে দিয়েছে বিরোধীরা। আমরা দেখেছিলাম বিজেপির মন্ত্রী হিসেবে যাদবপুরের মধ্যে শ্লীলতাহানি করেছিল ওই বাবুল সুপ্রিয়, তাকে মমতা ব্যানার্জি মন্ত্রী করে দিলেন। যেখানে ব্রাত্য বসুর গাড়ি প্রতিবাদরত ছাত্রদের উপর চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল, মানুষের কণ্ঠস্বরকে রোধ করতে চাইছে। এবং এটা একটা ঘটনা নয়, গোটা দেশে তাই হচ্ছে, এখানেও তাই হচ্ছে। সরকার হচ্ছে অপরাধের সরকার, অপরাধীদের সরকার, এবং পুলিশ হচ্ছে তাদেরকেই সংরক্ষণ দিচ্ছে। পুলিশের সঙ্গে আমার কাছে কোনো তথ্য বা জাতীয় কোনো খবর আমার কাছে ছিল না। আমার সমর্থনও নেই, আমার বিরোধিতাও নেই, কিছুই নেই, আমার কোনো বক্তব্যই নেই। আপনার গাড়িতেই তো এটা হামলা হয়েছে, আপনি কি মনে করেন পুলিশ এটা ঠিক কাজ করেছে? আমি তো আমার সাথে পুলিশের কোনো কথাই নেই, আমি খোঁজ নিয়ে দেখি না পুলিশের অ্যাকশনটা ঠিক। আমি তো জানি না, আমি ছেলেটিকে চিনি না। সব মিলিয়ে তরুণ বাঙালি গবেষকের গ্রেপ্তারি ঘিরে মাথাচাড়া দিয়েছে বিতর্ক। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ।
দেখুন, যে ঘটনা ঘটেছে আমি দ্রুত একবার আপনাদের মনে করিয়ে দেবো যে অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, এবং সেই মুহূর্ত থেকে এই স্টুডিওতে বা আলোচনা একেবারে দুটো মেরুতে ভাগ হয়ে গেল। আমরা সেদিনও বলেছিলাম যে সেদিনের অনুষ্ঠান কাউকে খুশি করতে পারবে না, তার কারণ আমরা না মনে করছি একটা মেরু ভাবছিল যে ছাত্ররা শিক্ষামন্ত্রীকে নাকি খুন করতে চেয়েছিল, আর একটা মেরু বলতে শুরু করলো যে শিক্ষামন্ত্রী ছেলেটিকে গাড়ি চাপা দিয়ে খুন করার চেষ্টা করেছিল। আমরা বলেছিলাম দুটোর কোনোটাই নয়, কিন্তু অনভিপ্রেত দুর্ভাগ্যজনক ঘটনা। সেইখানে একজন গবেষক যিনি ৮,০০০ কিলোমিটার দূরে, আমি বলছি ঘটনাটাকে, অনেকে বলছিলেন সেদিন স্পার অফ দ্য মোমেন্ট, এটা ঘটে গেছে ঘটনা, অনেকক্ষণ ধরে ঘটনা চলেছে, সেই ঘটনাটাকে আগে থেকে প্ল্যান, এবং ৮,০০০ কিলোমিটার দূরে স্পেনে বসে এই গবেষক সেটা প্ল্যান করেছেন। এবং তিনি যখন, লক্ষ্য করুন ঘটনা প্রবাহটা, দিল্লি এয়ারপোর্টে নামলেন, তিনি আফতাব আনসারি নন, তিনি জঙ্গি নন, সন্ত্রাসবাদী নন, এমনকি বিনয় মিশ্রও নন। তাকে আমাদের কলকাতা পুলিশের লুকআউট নোটিশে গ্রেফতার করা হলো। আমি 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 জানি না প্রদীপ্ত কি ব্যাখ্যা দেবে, কারণ প্রদীপ্ত সেই মুহূর্তে, সেই ঘটনার দিন সেখানেই ছিল। দেখুন দাদা, আমি খুব পরিষ্কারভাবে সেদিনকে দেখেছি কিরকম মারমুখী ছিল, কিরকম খুনি মানসিকতা ছিল। আমি কোট আনকোট বলছি, আমি কেন বলছি, আমাকে মানে স্পেনে বসে ইনি সেই খুনটা প্ল্যান করেছিলেন। কিছুক্ষণ আগে ভালো কথা বলছিল না, আমি হিন্দুদের পার্টিই আসছি। আই হোপ টিএমসি and their lackeys are eliminated from the face of this earth, from the face of this earth. ও আমাকে এলিমিনেট, আমাদের এলিমিনেট করতে চাইছে from the face of this earth। তাহলে এরা এত ভালো গবেষক, আমি কি বলছি, এখানে আমার একটা ব্যক্তিগত টাচ দিতে হবে, কিন্তু আমি সেটা একটু পরে হোল্ডে রাখছি। হ্যাঁ, পরিষ্কার আইন অনুযায়ী কাজ হচ্ছে কিনা, এবার আর কোর্টের কথা হবে না, এবার সামাজিক মাধ্যম হয়ে গেল। এতক্ষণ ফেক নিউজ হচ্ছিল, এবার সামাজিক মাধ্যম হয়ে গেল। আমি তারপরে ওই বামফ্রন্ট সরকারকে কোন জলে টলে ফেলে দিয়েছিল, বামফ্রন্ট সরকারের সবাই সাঁতার জানে, কৌস্ত সবাই বঙ্গোপসাগরে ফেলে দিয়েছিল, তাতে হয়তো ডুবে মরে যাবে। এই যে যাদবপুরের একজন রিসার্চ স্কলার, তাকে এইভাবে তাকে ধরার জন্য প্রতিবাদ করেছি, আন্দোলন কিভাবে এবং দক্ষ বসু দায়িত্ব নিয়ে তারপরে কমেন্ট গুলো করেছিলেন, অত্যন্ত দায়িত্বশীল কমেন্ট করেছিলেন, আজকেও তিনি এই কমেন্ট করেছেন। চন্দন মজুমদার যাদবপুরের অত্যন্ত নাম করা একজন গবেষক এবং অধ্যাপক, তার কাছ থেকে পুলিশ খবর নেয়নি। আমাদের এখানকার একজন রিসার্চ স্কলার যাদবপুরে, তাকে দেখতে যাওয়া হচ্ছে। এদিকে তৃণমূলের যখন কেউ একজন চিৎকার করে গালাগালি দিচ্ছেন পুলিশকে ফোনে, তাকে কিচ্ছু বলা হচ্ছে। আমার বক্তব্য, এই ছাত্র আন্দোলনে এইভাবে একজন যাদবপুরের গবেষককে এইভাবে হ্যারাস করা, এই দেশে আজকে যে লোকটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে, পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমি বলছি যে প্রদীপ্ত অভয়া নিয়েও বলবে, এই বিস্ময়কর অভয়ার কথা বলছে, কি কথা শুনি মন্তরা, ওইটাই তো বলছি। আমরা বলছি স্বপ্নদীপ আর এলি, হয়তো তুমি কপেছো, তুমি ক্লাস পাও না, তাতে অসুবিধা নেই, কিন্তু আপাতত জিরো ক্লাসে রয়েছে। এলিট বলে তৃণমূল কংগ্রেস, এলিট বলে কথা ফাটছে, তৃণমূল কংগ্রেস এলিট বলে, কিন্তু স্বপ্নদীপ নিয়ে আজকে 14 জন এই ঘটনা ঘটতেই পারে। এইভাবে যাদবপুরের একজন রিসার্চ স্কলার, তার কোনো খবর নেওয়া হয়নি, আইনের অনুযায়ী হবে, আইনে যদি শিক্ষিত বাঙালি হয় তো দোষী হবে, আইনে যদি আমি অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যাব, আমি আইনের কথাই আসবো ফিরদৌস শামীমের কাছে। তার আগে একটা ব্যক্তিগত অনুষঙ্গ শেয়ার না করে পাচ্ছি না, আমি জানি না আমার কি করা উচিত ছিল। আমি বলছি, এই যাদের বিরুদ্ধে প্রদীপ্তদের এত ক্রোধ, এই মূল অভিযুক্ত যে ছেলেটি, আমি জানতাম না, এই অনুষ্ঠানে আপনাদের দেখিয়েছিলাম, সেই ছেলেটি নাকি একটা ও বলছিল না যে এলিমিনেট করা, পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার কথা বলেছে। সে কোনো সময় একটা ফেসবুকে কোনো একটা অংশ এই অনুষ্ঠানের ভালো লাগেনি, তো সে লিখেছিল যে আমার সে চিতা জ্বালাবে। তো আমি তো বলেছিলাম যে আমার তো যমজ সন্তান আছে, আমি জানতাম তারাই চিতা জ্বালাবে, তো ও যদি দায়িত্ব নেয় আমার তাতে আপত্তি নেই। আমার কি উচিত ছিল? পুলিশে কমপ্লেন করে ওই ছেলেটিকে জেলে পোড়া? আমি জানি না, আমি সত্যি কনফিউজ। আইন কি বলে? আমি প্রথমেই বলি, উনি যে শব্দগুলো পড়লেন না, তার সঙ্গে মানে ওই ঘটনার ক্রিমিনাল কনস্পিরেসির কি সম্পর্ক আমার সত্যি মানে বোধগম্য হলো না। একটা আপনি যখন বলছেন যে
ক্রিমিনাল কনস্পিরেসি রয়েছে, তাহলে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার সঙ্গে তো একটা সম্পর্ক থাকবে। ওই ফেসবুক পোস্ট এর কি সম্পর্ক আমার সত্যি বোধগম্য হয়নি। দ্বিতীয় কথা বলি, দেখো পুলিশ কোর্টে যেটা বলেছে এই ঘটনার নাকি, অর্থাৎ ঘটনাটা প্রি প্ল্যান্ড এবং মূল চক্রী হচ্ছে এই হিন্দোল বাবু, পুলিশ বলেছে। এবার তার তো একটা সাবস্ট্যান্টিভ কোনো প্রমাণ থাকবে, তার তো কোনো ডকুমেন্ট থাকবে, তারপর তো কোনো এভিডেন্স থাকবে। শুধুমাত্র বলার জন্য কোথাও থেকে একটা ফেসবুক পোস্ট নিয়ে এলেন, দিয়ে বললেন যে এটার মানে হচ্ছে ক্রিমিনাল কনস্পিরেসি ছিল। দেখুন এরভাবে হয় না, আইনগতভাবে আপনাকে ক্রিমিনাল কনস্পিরেসি প্রমাণ করতে হবে, তারপরে তো এই কথা বলতে পারেন। দেখুন খুব পরিষ্কার একটা তত্ত্ব এই পশ্চিমবঙ্গে এখন চলছে, সেটা হচ্ছে মেধাবী মানুষকে এই পশ্চিমবঙ্গে এই মুহূর্তে শাসক পক্ষ, শাসক দল চাইছে না। যেটা হচ্ছে আমার নাম কেয়া, আইন আইনের মতন চলবে নিঃসন্দেহে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এই সরকার ছাত্র বিরোধী, এই সরকার শিক্ষা বিরোধী, এবং এই শিক্ষামন্ত্রীর আমলে শিক্ষা ব্যবস্থা সামগ্রিকভাবে যে অধঃপতন ঘটেছে তা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে দেখছি। 8000 স্কুল বন্ধ, এই রাজ্যে এখন যোগ্য শিক্ষকরা রাস্তায়, যারা পরীক্ষা দিয়েছিলেন 32 লক্ষ তারা রাস্তায়, সবাইকে রাস্তায় নামিয়ে দিয়েছেন। কিন্তু এরই সঙ্গে এটা বলতে হবে না আরে এই রাজ্যে যারা মেধাবী, উচ্চ মেধাবী ছেলে মেয়ে সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে বসে আছে। আমি একটা অপ্রিয় সত্যি কথা বলতে চাই, দিনের শেষে মমতা ব্যানার্জি পুলিশ প্রশাসন কি পারতো না এই যাদবপুরে যারা বদনামি করেছে, কারণ শিক্ষামন্ত্রী গাড়িতে যেভাবে সেদিন আক্রমণ হয়েছিল সেটা একেবারেই সমর্থনযোগ্য নয়, এরা চাইলে পারতো না? পারবে না, না করবে না, কারণ ভোটের সময় এরা সব নো ভোট টু বিজেপির অংশ হয়, এরা সব একসঙ্গে তখন এই সিপেমুল হয়ে যাবে, তখন ওই জোট করলে তখন আবার জোট হয়ে যাবে। এই মাত্র শামীমদার যে কথাটা সেটাকে কেটে দিল যে আমরা নাকি এদেরকে এলিটদের মানি না। আমি শুধু একটাই কথা বলবো সুমন দা, অনেকগুলো অবস্থা খারাপ হয়েছে, 8000 স্কুল যেমন বন্ধ হয়েছে, কোনো কলেজে এখনো পর্যন্ত লিস্ট বেরোয়নি, কোনো কলেজে লিস্ট বেরোয়নি। অথচ দেখো যাদবপুর কিন্তু ভর্তি করে নিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে যাতে ছেলেমেয়েরা ভর্তি হয়, 1 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে ছেলেমেয়েরা ভর্তি হয়ে যাচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটির কোনো কলেজে এখনো পর্যন্ত লিস্ট বেরোয়নি, জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোয়নি, পুরোটাকে তুলে দেওয়ার চেষ্টা করছে। আর এই মেধাবী ছাত্রছাত্রীদের এত তৎপরতা কিসে? পুলিশ তো ঘুমিয়েছিল। অনুব্রত মণ্ডল যে ঘটনা করেছে, অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করা, সেদিন ওর মোবাইলটুকু নিয়ে নেয়নি। পুলিশের কিসের এত সক্রিয়তা? একটা মেধাবী ছেলে, সে ওখান থেকে পরিকল্পনা করলো। তুমি তো জানো এবিপি আনন্দকে কতবার চিঠি দিয়েছে, সন্দেশখালীর প্রোগ্রামের পর সুমন দে কতবার চিঠি খেয়েছে। তো আমরা জানি এ রাজ্যে কথা বলা যাবে না, এ রাজ্যে কৌস্তব বাগচিকে সে রাস্তায় প্রতিবাদ জানাচ্ছিল, এমন ভাবে পিটিয়েছে সে এখন হাসপাতালে ভর্তি। আমাদের ছেলেটি ইয়াং ছেলে, তাকে প্রতিবাদ করা যাবে না, এই রাজ্যে কোন রকম সত্য কথা বলা যাবে না। সে শর্মিলাকে, বাচ্চা মেয়েকে, শর্মিষ্ঠাকে প্রতিবাদ করা যাবে না, অনুব্রতকে ধরতে পারে না, বাচ্চাকে ধরতে পারে না। এই রাজ্যে যারা জেলে রয়েছে কি করে? যখন এই তর্ক চলছে আপনারা জানেন আজকে রাত জাগো এবং রাত দখল, আবার রাত দখলের কর্মসূচি। সেই কর্মসূচি যখন চলছে, আনফর্চুনেটলি সিঙ্গুরে একজন নার্সের রহস্য মৃত্যুর কথা। আমি বলছি মহিলাদের বিরুদ্ধে এই অপরাধ কি বন্ধ হবে না? আমি একেবারে সরাসরি কোথায় কোথায় এই মুহূর্তে সেই রাত দখলের কর্মসূচি মানুষজন জড়ো হচ্ছেন যাব, কিন্তু তার আগে সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যু। মাত্র 1 সপ্তাহ আগেই আরজিকর মেডিকেলের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের বিভৎস ঘটনার 1 বছর পূর্ণ হয়েছে। গত বছরের 14ই আগস্টের মতো বৃহস্পতিবারও দিকে দিকে সেই রাত দখলের ছবি। কিন্তু এসবের মধ্যেই হুগলির সিঙ্গুরের একটি নার্সিংহোমে নার্সের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধল রহস্য। ওই নার্সকে খুন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা বাবা। আমার মেয়েকে জোরপূর্বক এরা খুন করেছে, গতকাল তদন্ত চাই এবং উপযুক্ত দোষী নার্সিং মালিকের সাজা চাইছে। বাস্তব যদি 2 নম্বরই করে টাকা খেয়েছে, এদের বিরুদ্ধে শুধু অ্যাকশন নিতে হবে। মৃত নার্সের নাম দীপালি জানা, বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। মাত্র 3 দিন আগে সিঙ্গুরের শিবম সেবা সদন নার্সিংহোমে নার্সের কাজে যোগ দেন বছর 24-এর দীপালি। বুধবার রাতে নার্সিংহোমের 4 তলায় ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তালা দিয়ে আমার জানলা খুলে দেখি যে এরকম অবস্থা, সেটা আমি আর সামনে রাখতে পারিনি, সবাইকে বলি, আমি সবাইকে বলি, তো সবাই যাই, দরজা খোলা হয়, ওরকম অবস্থা দেখে আমরা নিজে সামলাতে পারিনি, ওরকম খুলে পরে নিচে নামানো হয়। যদিও মৃতার পরিবারের সরাসরি অভিযোগ তার মেয়েকে খুন করা হয়েছে। মেয়ে কি করতো এখানে? মেয়ে এখানে নার্সিং
করতো। 3 দিন প্রেজেন্ট হয়েছে। কদিন কাজ করছি? 3 দিন। 3 দিনের দিন মার্ডার হয়ে গেছে, আজকে 4 দিনে করেছে। আমার মেয়ে। কার বিরুদ্ধে অভিযোগ করছে? নার্সিং মালিকের নামে, ওরা খুন করেছে। বৃহস্পতিবার মৃতার মা বাবার বিক্ষোভে যোগ দেয় সিপিএম ও বিজেপি। পরিবারের সঙ্গে আমরা আছি। পরিবার দাবি করছে যে এটা মৃত্যুটা স্বাভাবিক নয়, মৃত্যুর মধ্যে অস্বাভাবিকতা আছে এবং আমরা আশঙ্কা করছি যে আর একটা আরজিকরের ঘটনা এখানে ঘটেছে। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই অরাজকতা চলছে, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা একদম পরিষ্কার আমাদের দাবি, একদম কঠোর ব্যবস্থা নিয়ে প্রশাসন কোনোভাবে গুলিয়ে দেওয়া চক্রান্ত যে আগে দেখেছি তামান্না থেকে আরম্ভ করে আরজিকরের ঘটনা, ওইসব করা যাবে না। আমরা যতক্ষণ না বিচার হচ্ছে, যতক্ষণ না সঠিক তদন্ত হচ্ছে, তদন্ত করে দোষীরা সাজা পাচ্ছে, ততক্ষণ আমরা রাস্তায় থাকবো। নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করেছে মৃতার পরিবার, যদিও খুনের অভিযোগ মানতে চায়নি নার্সিংহোম কর্তৃপক্ষ। বলে দেখেন তাহলে ওনাদের ভুল ধারণা, ঠিক আছে? কারণ হচ্ছে আমি আপনাদের সামনে বা সবার সামনে ক্যামেরা ফুটেজ দিয়ে দিয়েছি, দরজা দেয়াই ছিল, দরজা ভেঙে স্টাফেরা। আমাদের বক্তব্য এটা, যাতে যেটা হয়েছে যেটা সত্যি সেটা সবার সামনে তুলে ধরা। তদন্ত করে যদি দেখা যায় যে সত্যিকারেই কোনো অপ্রীতিকর খুনের ঘটনা ঘটেছে, নিশ্চয়ই আইনগতভাবে ব্যবস্থা নেবে। তাদের কাজই হচ্ছে রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, সেজন্যই তারা সারাদিন ধরে কাজ নেই, বিশৃঙ্খলা করে দেয়। প্রায় 6 ঘন্টা পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। সোমনাথ মিত্রের রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। আবার রাত দখল, আর সেখানে মানুষ জড়ো হতে শুরু করেছেন। আমার 4 সহকর্মী এই মুহূর্তে লাইভে আছেন। সন্দীপ সরকার আছেন রাসবিহারী এভিনিউ থেকে, সত্যজিৎ বৈদ্য আছে একাডেমি চত্বর থেকে, উজ্জ্বল মুখোপাধ্যায় আছে শ্যামবাজারে, ঐশী মুখোপাধ্যায় আছে যাদবপুরে। প্রথমে উজ্জ্বল মুখোপাধ্যায়ের কাছে যাব। এই মুহূর্তের ছবিটা দেখা। এই মুহূর্তে আমরা রয়েছি শ্যামবাজারে এবং আজকে রাত দখল ফের আস্তে আস্তে কিন্তু ভিড় জমতে শুরু করেছে। মূলত আজকে এই যে রাত দখলের কর্মসূচি, অভয়া মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সংগঠন তারা কিন্তু আজকে এই কর্মসূচি নিয়েছে এবং মূলত রাত 10টা সাড়ে 10টার পর থেকে সারা রাত ধরে শ্যামবাজারের মোড়ে তারা কিন্তু রাত দখলের কর্মসূচি করবেন এবং বিভিন্ন জায়গায় এখন ছোট ছোট করে বিভিন্ন পাড়ায় বিভিন্ন অঞ্চলে গলিতে সেই রাত দখল চলছে এবং তারপর গোটা রাত দখলের এই উত্তর কলকাতা বা এই অঞ্চলের যারা রয়েছেন তারা কিন্তু জড়ো হবেন শ্যামবাজারে এবং কালকে সকাল 6টা পর্যন্ত এই কর্মসূচি চলবে। দেখো আজকের এই কর্মসূচিতে এখানে বিকেল থেকেই উপস্থিত আছেন তামান্নার মা এবং কিছুক্ষণ আগে তার সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি বলছিলেন গত বছর এই দিনটাতে তিনিও রাত জেগেছিলেন, কারণ নির্যাতিতার এই যে ধর্ষণ এবং খুনের যে অভিযোগ যাকে কেন্দ্র করে উত্তাল হয়েছিল রাজ্য, সেই রাত জাগার কর্মসূচিতে কিন্তু তিনিও ছিলেন। আর আজকে যখন তিনি শ্যামবাজারে রয়েছেন তখন কিন্তু শুধুমাত্র আরজি করের নির্যাতিতার না, তার মেয়ের নামটাও কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। অর্থাৎ গোটা রাজ্যের মানুষ আজকে যেখানে রাত জাগবেন, প্রতিবাদ জানাবেন, সেখানে কিন্তু আরজি করের পাশাপাশি এই ছোট্ট মেয়েটার নাম উজ্জ্বল তার পাশেই রয়েছেন আনিস খানের বাবা, সম্ভবত দুজনের সঙ্গে একটু কথা বলা যায়। আরজি কর নিয়ে আজকে আপনার মেয়ের নামও রয়েছে। হ্যাঁ, আমি 1 বছর আগে যখন অভয়াকে মারা হয়েছিল প্রত্যেকটা নিউজ আমি দেখতাম, প্রত্যেকটা দেখতাম আর ভাবতাম যে কি কষ্ট দিয়ে মেয়েটাকে মেরেছে। মেয়েটার মা বাবা হয়তো কত কষ্ট করে মেয়েটাকে মানুষের মতো মানুষ করেছে, একটু মেয়েটাকে নিজের পায়ে দাঁড় করেছে, একটু হয়তো ভালো থাকবে, এবার হয়তো ভালো থাকবে ওরা। তখন প্রত্যেকটা আমার তামান্নার সঙ্গে আমি একসঙ্গে ফোনে দেখতাম আর তামান্না আমার সোনা বলতো মা হয়তো দেখো ওর মা বাবা কত কষ্ট করেছে, ওর মনে হতো বলতো মা আমিও একদিন ডাক্তার হব। আমার মেয়ে বলতো মা আমি ডাক্তার হব, আব্বু যে আমাকে কষ্ট করে পড়াচ্ছে। আমরা খুব গরিব মানুষ, আমাদের একদম আমরা পল্লী গ্রামের পরিচয় শ্রমিক, তামান্নার আব্বু গরিব। তো মেয়েটাকে কষ্ট করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছিল। মেয়েটা বলতো মা আমি ডাক্তার হব, আব্বু আমি ডাক্তার হব। তখন মেয়েটা অভয়ার দেখতাম অভয়াকে যে কি কষ্ট দিয়েছে, কত কষ্ট করে ওকে মারা হয়েছে। আর আপনার মেয়ের ক্ষেত্রেও একই ঘটনা।
কত কষ্ট করে মারা হয়েছে, তখন কিন্তু আমি জানতাম না, আমার ছোট্ট তামান্না জানতো না যে ওই কষ্ট পেয়ে আমার ছোট্ট সোনাকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। কোনো 1 বছর আগে আমরা ভাবিনি যে আমার সোনাকে চলে যেতে হবে। তখন আমি ভাবিনি যে আজ আমাকে এই অভয়ার মঞ্চে আসতে হবে, শ্যামবাজার, কালীঘাট, আমাকে রাস্তায় ঘুরতে হবে আমার মেয়ের মৃত্যুর জন্য। আমার মেয়েকে মেরে দিয়েছে, সেই 1 বছর পরে আবার আমার মেয়েকে সেই অভয়ার মতো সেই নির্যাতিতভাবে কষ্ট দিয়ে আমার মেয়েকেও মেরে দিয়েছে, আমার সোনাকে। দেখো, এইটাই হচ্ছে ছবি। এখানে তিনি রয়েছেন, এখানে আনিস খানের বাবা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন সময় যারা নিহত হয়েছেন, যারা এখনো বিচার পাননি, তারা কিন্তু আজকে শ্যামবাজারে এসে জড়ো হয়েছেন। একসঙ্গে তারা দাবি তুলছেন, তারাও বিচার চান। একদম ধন্যবাদ উজ্জ্বল। আমি এইখানে আপনাদের বলতে চাইব কি পরিহাস দেখুন, এই পরিযায়ী শ্রমিক নিয়ে এত কথা হচ্ছে, যে তামান্নার মায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম, তামান্নার বাবা শুধুমাত্র একটু মজুরি বেশি বলে প্রতিবেশী রাজ্য উড়িষ্যায় গেছিলেন যে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াবেন বলে। আমি বলছি পরিযায়ী শ্রমিকের যন্ত্রণার ছবিটা ভয়ঙ্কর। আমি এইখান থেকে আমার আরেক সহকর্মী সরাসরি চলে যাব, সন্দীপ সরকার রয়েছে রাসবিহারী অ্যাভিনিউতে। সন্দীপ, দেখো সুমনদা, আজকে এই 14ই আগস্ট রাতে সারা রাজ্যের 108 জায়গাতে এই মুহূর্তে অভয়া মঞ্চের ডাকে এই যে রাত দখল, সেই রাত দখলের কর্মসূচি হচ্ছে। কিন্তু গোটা রাজ্যের মধ্যে শুধু এই 108টি জায়গা নয়, তার পাশাপাশি আরও বহু জায়গায়, নানান জায়গায় কোনো সংগঠনের ছাতা ছাড়া বহু মানুষই রাত দখলের কর্মসূচি করছেন। এবং এই কর্মসূচিতে সাধারণ মানুষের যেরকম প্রতিনিধিত্ব আমরা দেখছি, তার পাশাপাশি চেনা মুখ বহু রয়েছে। যেমন আমরা দেখতে পাচ্ছি যে নাট্যকার চন্দন সেনকে আমরা দেখতে পাচ্ছি হাওড়ার তারাসুন্দরী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতিকে আমরা দেখতে পাচ্ছি। এখানে জুনিয়র ডাক্তার ফ্রন্টের যারা সদস্য দেবাশিস হালদার, অগ্নিবীণ কুণ্ডু, সায়ন্তনী যিনি অনশন করেছিলেন, তারা রয়েছেন। বহু মানুষ এখানে রয়েছেন এবং তাদের সাথে একটু কয়েকজনের সাথে একটু কথা নেওয়ার চেষ্টা করবো। সায়ন্তনী, আজকে এই 1 বছর পেরিয়ে গেল, কিছু পরিস্থিতির বদল কি আপনারা দেখলেন? আপনি তো সরকারি হাসপাতালে চাকরি করেন, সরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন। পরিবর্তন বলতে এখন তো কিছু দেখতে পাচ্ছি না, খালি দেখতে পাচ্ছি যে মানুষের মনে আগুন জ্বলেছে। সেই আগুনের পরিবর্তনটা দেখতে পাচ্ছি, সেটাই অনেক আমাদের পক্ষে। অনশন শেষ হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে, আমাদের সেই খিদেও মিটে গেছে, কিন্তু জাস্টিসের খিদে এখনো মেটেনি। আমার মনে হয় না আমাদের মধ্যে যারা এখানে আছে রাজ্যের মানুষ, তাদেরও সেই জাস্টিসের খিদে এখনো মিটেছে বলে। সেই একই দাবি, সেই বিচার মেলেনি, সেই না পাওয়া বিচারের দাবিতে তারা এখানে একজোট হয়েছেন। চন্দনবাবু, আজকে এর আগের রাত দখলেও পা মিলিয়েছিলেন, এবারও 1 বছর পর আপনাকে আবার দেখতে পাচ্ছি যে রাত দখলের মঞ্চে পাশে বসে রয়েছেন। কেন, কোন তাগিদ থেকে? একটাই কারণ, সেটা হচ্ছে যে পার্ক স্ট্রিট কামদুনি থেকে যে সংস্কৃতি তৈরি করা হয়েছিল, ধর্ষণের সংস্কৃতি, সেই সংস্কৃতি রোজ প্রতিদিন আমরা শুনতে পাচ্ছি সেই ধর্ষণের কথা, আজকেও। তো সুতরাং এই যে তিলোত্তমার বিচার না পাওয়া, এটা একটা ভয়ঙ্কর রকমভাবে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ফল, এবং এটা যে কোনো সময় যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে, যাতে তার প্রতিবাদটা সর্বস্তরে ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্যই এসেছি। আমি আরেকজনের সাথে কথা বলবো। সুমনদা, মোনালিসা দি রয়েছেন। ম্যাডাম, এর আগের বারও সেই রাত দখলে আপনাকে দেখেছিলাম আমরা। আপনি তো আপনার ছাত্রীদের মেরুদণ্ড শক্ত করার পাঠ দেন, তো সেই জায়গায় আজকে রাত দখলের মঞ্চে আপনাকে দেখতে পাচ্ছি, এত দূর থেকে ছুটে এসেছেন, কোন তাগিদে? আমি জীবনকে উদযাপন করছি, কিন্তু আমি চাই যে আমার মৃত্যু যেন অমরতা পায়, সেটা এভাবেই। আমি যেন রাস্তায় দাঁড়িয়ে এই আন্দোলনে সামিল থাকতে পারি, আমৃত্যু। এটাই আমার কাছে জীবনের উপজীব্য, এই মুহূর্তে অন্তত। বুঝতে পারছো সুমনদা, আমি একবার ছবিটা দেখাবো। এই রাসবিহারী মোড়ের একটা প্রান্তে এই আয়োজন হয়েছে, কিন্তু যারা এখানে উদ্যোক্তারা রয়েছেন তারা আশায় বুক বাঁধছেন যে এখানে বহু মানুষের সমাগম হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে পথ চলতি মানুষও এখানে দাঁড়িয়ে পড়ছেন, তারা তাদের বক্তব্য রাখছেন, অনেকে মাইকের সামনে এসে, আর নানানভাবে প্রতিবাদ জানানো হচ্ছে। নানানভাবে এই রাত দখলের যে ডাক তারা দিয়েছেন,
এই রাত দখলের ডাকে সাড়া দিয়ে যারা আসছেন তাদের সঙ্গে তাদের এই যে প্রতিবাদের লড়াই, সেই প্রতিবাদ, সেই বিচারের দাবি, সেগুলোকে তুলে ধরছেন সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি। একেবারেই। আমি বলছি আমার পরবর্তী সহকর্মীর কাছে যাব, কিন্তু তার আগে বলবো, দেখুন অভয়া বিচার পায়নি, তার পরিবার এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র সুবিচার চেয়ে। আর অন্যদিকে ওই চিকিৎসক বলছিলেন যে দৃশ্যত কোনো নিরাপত্তার ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাননি। আমি বলছি যদি পশ্চিমবঙ্গে এই হাল হয়, গোটা দেশে প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বিরাট একটা কমিটি তৈরি করে দিয়েছিলেন যে গোটা দেশের সমস্ত হাসপাতালে রাতের বেলা চিকিৎসা কর্মী এবং চিকিৎসকরা যাতে সুরক্ষিত থাকেন। আমি বলছি যে কি হলো সেই কমিটির? শেষ দিন তার অবসরের আগে শেষ শুনানিতে DY চন্দ্রচূড় বলেছিলেন আমি হতাশ। আমি বলছি শুধু সেখানে থেমে গেলে হবে? সেই কমিটি কি করলো? তিলোত্তমা মারা গেল, অনেকের জ্ঞান চক্ষু যেন খুলে গেল, তারপর কি কিছু হয়েছে? 1 ছটাকও তফাৎ এসছে। এই পশ্চিমবঙ্গে এবং গোটা দেশে এই প্রশ্ন আমাদের পরিষ্কার থাকবে। আমার সহকর্মী ঐশীর কাছে চলে যাব। ঐশী মুখোপাধ্যায় রয়েছে যাদবপুর 8B-তে। ঐশী, ওখানকার ছবিটা দেখাও। একেবারে সুমনদা, গত 1 বছর আগে আমরা দেখেছিলাম যে নারী সুরক্ষার পরিস্থিতি কি রয়েছে রাজ্যে, সেই দাবি তুলেই কিন্তু রিক্লেম দ্য নাইট রাত দখলের ডাক দিয়েছিল এবং সেই রাত দখল আজকে আবার হচ্ছে। দেখা যাচ্ছে যে এখানে কিন্তু সাধারণ মানুষ, যারা নাগরিকরা, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এসেছেন এবং সাংস্কৃতিক প্রতিবাদ যেভাবে আমরা দেখেছিলাম গত বছর হয়েছিল, সেই সাংস্কৃতিক প্রতিবাদ, রাস্তায় রাস্তায় লেখা যে প্রতিবাদের স্লোগান, যে প্রতিবাদের আগুন তারা জেনেছিলেন, সেই প্রতিবাদ এখনও চলছে। এবং যে দাবিতে তারা এই প্রশ্নটা তুলেছিলেন যে অভয়া মারা গিয়েছে, তারপরে যখন তারা রাস্তায় নেমেছিলেন নারী সুরক্ষা কতটা রয়েছে এই রাজ্যে, সেই প্রশ্নটাকে সামনে রেখে বছর ঘুরে গিয়েছে, আজকে আবার রাত দখলে যখন ডাক, তখন ঠিক এই প্রশ্নটাকেই তারা আরো একবার তুলে ধরছেন সকলের সামনে যে একটা বছর পেরিয়ে যাওয়ার পরেও কি বিচার মিলেছে? যে স্বর তারা তুলেছিলেন বিচারের দাবিতে, সেই স্বর তোলার পরেও কি বিচারের দাবি, সেই বিচার কি মিলেছে? সেই বিচার চেয়েই কিন্তু আজকে আবার দেখা যাচ্ছে যে আজকে রাত দখল এই যে রাস্তায় তারা লিখছেন, যে দেওয়াল লেখন থেকে শুরু করে রাস্তায়তেও এই লেখা বারংবার আমরা দেখতে পেয়েছি। এবং তারই সঙ্গে যে প্রশ্নটা তারা বারংবার করেছেন যে নারী সুরক্ষার কি পরিস্থিতি রয়েছে। আমরা দেখেছি যে এই অভয়াকাণ্ড ঘটে যাওয়ার পরেও সাউথ ক্যালকাটা ল কলেজে একটি ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে ধর্ষিত হতে হয়েছে, দেখা গিয়েছে তামান্নার মতো ঘটনা ঘটেছে। এরপরেও নারী সুরক্ষার কি পরিস্থিতি রাজ্যে, এই প্রশ্ন নিয়েই কিন্তু আজকে রাত দখল। এবং সেখানে দেখতে পাচ্ছেন যাদবপুর 8Bর যে ছবিটা আমরা দেখাচ্ছি, এর আগেও কিন্তু যাদবপুর গর্জে উঠেছে এই প্রতিবাদ নিয়ে। একটা বছর পেরিয়ে যাওয়ার পরেও নারী সুরক্ষার কি পরিস্থিতি রাজ্যে, সেই প্রশ্নকে আরও একবার তুলে বিচারের দাবিতে আরও একবার সোচ্চার হয়ে অভয়ার বিচারের দাবিতে আরও একবার পথে নেমেছেন সাধারণ মানুষ। এবং রাত দখলের যে কর্মসূচি অভয়া মঞ্চের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যাদবপুর পুরাতনী, যাদবপুর সংহতির পক্ষ থেকে নেওয়া হয়েছে, সেই কর্মসূচি দেখা যাচ্ছে যে এই মুহূর্তে শুরু হয়েছে। সাংস্কৃতিক প্রতিবাদ তারা করছেন এবং তারই সঙ্গে আরও একবার প্রশ্ন তুলছেন যে অভয়ের বিচারের দাবিতে তারা পথে নেমেছিলেন, সেই বিচার কি তারা আদৌ পেয়েছে? ধন্যবাদ ঐশী। আমি সরাসরি চলে যাব ব্রতদীপ ভট্টাচার্য, আরেক সহকর্মী রুবি মোড়ে রয়েছে। ব্রতদীপ, 1 বছর আগে ঠিক এই দিনেই আমরা দুটি নজিরবিহীন ঘটনা দেখছিলাম। এক, মানুষের প্রতিবাদ, সেদিন শহর থেকে গ্রাম রাস্তায় নেমে অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ, সেই অপরাধের ঘটনাস্থল অর্থাৎ প্রিয় এবং সর্বোপরি একটি হাসপাতাল যেভাবে যথেচ্ছ ভাঙচুর চালানো হয়েছিল। 1 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো অনেক প্রশ্নের উত্তর অধরা রয়ে গিয়েছে। যেমন সেদিন রাতে কারা এবং কেন এই হাসপাতালে ভাঙচুর চালালো, এবং সব থেকে বড় প্রশ্ন কারা এই ভাঙচুরটা করালো, সেসব প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি। আর সেই সব প্রশ্নের উত্তরের খোঁজেই আজকে ফের রাত দখলের ডাক। গোটা শহর জুড়ে কিন্তু বিভিন্ন জায়গায় অভয়া মঞ্চ থেকে কর্মসূচি করা হচ্ছে। আমি যেখানে রয়েছি রুবির মোড়, এখানে অভয়া মঞ্চ যে দক্ষিণ বৃহত্তর শাখা, তারা আজকে রাতেই প্রতিবাদ করছে। রাতভর তাদের এই প্রতিবাদ কর্মসূচি রয়েছে। দাবি কিন্তু একটাই, এক হচ্ছে অভয়ার বিচার চাই এবং তাছাড়াও মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এই দাবি নিয়ে একেবারে ধন্যবাদ ব্রতদীপ। আমি সরাসরি সত্যজিৎ বৈদ্য, আমার আরেক সহকর্মী রয়েছে একাডেমি চত্বরে, সেখানকার ছবিটা দেখে নেব। সত্যজিৎ, দেখো সুমনদা, এই জায়গাতে যেখানে আমি দাঁড়িয়ে আছি অর্থাৎ একাডেমি অফ ফাইন আর্টসের সামনে রানু ছায়া মঞ্চ, তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাতে কিন্তু গত বছর, তোমার মনে থাকবে যে গত বছরও ঠিক একইভাবে গর্জে উঠেছিলেন এই জায়গায় সাধারণ মানুষ, জমায়েত করেছিলেন এবং রাত দখলের ডাক দিয়েছিলেন। ঠিক একইভাবে আজকের দিনে
সন্ধ্যে থেকেই এখানে জমায়েত লক্ষ্য করা গিয়েছে এবং শুধুমাত্র অভয়ার বিচার নয়, পাশাপাশি যে দাবি উঠেছে তা কিন্তু প্রত্যেক বছর এভাবেই একই দিনে একইভাবে প্রতিবাদ করা হবে সামাজিক সুরক্ষার জন্য এবং এইভাবেই কিন্তু রাত দখলের ডাক দেওয়া হবে, এই অঙ্গীকার নিয়ে কিন্তু আজকেও জমায়েত এবং এই জমায়েতের এই যে সভা শুরু হয়েছে তা কিন্তু এখন থেকে শুরু হয়েছে, এটা ভোর 5টা অবধি এভাবেই চলবে এবং বিভিন্নভাবে প্রতিবাদ করা হবে। একদিকে যেমন পথনাটিকা রয়েছে, তেমনি অন্যদিকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, এছাড়া বক্তৃতা, এসব বিভিন্নভাবে কিন্তু এভাবে প্রতিবাদ জানানো হবে এবং গত বছরের মতো একইভাবে একই দাবিতে এখানে জমায়েত হয়েছে। পাশাপাশি একদম আমি দ্রুত একবার সত্যই চলে যাব এবার মধ্য কলকাতায় মৌলালিতে আমার আরেক সহকর্মী রয়েছে, সেখানে ঝিলাম করঞ্জাই। ঝিলাম, এই মুহূর্তে মৌলালির ছবিটা ঠিক কিরকম? একদমই মৌলালিতে তার যে চৌমাথা তার ঠিক এলাকায় আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা এখানে প্রতিবাদ করতে এসছে রাত দখলে, তারা ইতিমধ্যে জড়ো হচ্ছে একে একে এবং এখানে তাদের বক্তব্য রাখছে, তাদের সঙ্গে কথা বলবো এবং কথা বলে তাদের কি উদ্দেশ্য, তারা কি করবেন সেই পরিকল্পনা নিয়ে যাবেন। আজকে আপনাদের কি পরিকল্পনা? আমরা আজকে বিভিন্ন জায়গায়, আজকে সারা রাজ্য জুড়েই আজকে 14ই আগস্ট সবাই মিলে আজকে রাত দখলের কর্মসূচি পালন করছে। মৌলালিতে কি করবেন আপনি? মৌলালিতে আমরা আজকে এখানে আমাদের সভা শুরু করেছি। এই সভা চলাকালীন আমরা আরও মানুষ, এই অঞ্চলের মানুষ এখানে পার্টিসিপেট করবেন। তারপরে আমরা কিছুক্ষণ বাদে এখানে আমরা মোমবাতি প্রজ্বলন করব এবং আমরা সবাই মিলে মশাল আমরা জ্বালাবো, কারণ এই 14ই আগস্ট যে মশাল জ্বলেছে গত 2024 সেই মশালকে জ্বালিয়ে রাখতে হবে যতদিন না পর্যন্ত অভয়ার বিচার পাওয়া যাবে। যতদিন বিচার না পাওয়া যায় ততদিন আমি সরাসরি চলে যাব সিথির মোড়ে আরেক সহকর্মী সৌমিত্র রায়ের কাছে। সৌমিত্র, সুমন্ত দেখো, এই মুহূর্তে আমি রয়েছি সিথির মোড়ে, তোমাকে সেই ছবিটা দেখাবো। 14ই আগস্ট আজকে সেই রাত দখলের কর্মসূচি এখানে নেওয়া হয়েছে। এখানে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক নারায়ণ বন্দ্যোপাধ্যায়, তিনি রয়েছেন এবং মঞ্চে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় অভিনেতা। আবার তুমি দেখতে পাচ্ছ তার উদ্যোগেই এখানে রাত দখল কর্মসূচি শুরু হয়েছে। আমি প্রথমে নারায়ণবাবুর সঙ্গে কথা বলে নেব যে আজকে গত বছরও আপনারা করেছিলেন এই রাত দখল, আজকে 14ই আগস্টের রাত এবং রাত দখল হবে আগামীকাল হচ্ছে স্বাধীনতা দিবস, তার আগে 1 বছর অতিক্রান্ত হয়ে গেল। অভয়ার সেই বিচার তো এখন অধরা। এটা তো আমরা কেন, আমার তো মনে হয় বর্তমান সাংসদরাও বলছেন, আমি তো বলতে পারি চিরঞ্জীব এবং রচনা ব্যানার্জি দুজনেই বলেছেন অভয়ার প্রকৃত বিচার হয়নি। আমরা জানি প্রকৃত বিচার হয়নি। প্রকৃত বিচার যতদিন না হয় আমরা নাগরিকরা, সিথির নাগরিকরা আমরা বলেই যাব যে যাতে সঠিক বিচার হয়। তুমি শুনতেই পেলে যে তিনি চিকিৎসক যেমনটা বলছেন যে 1 বছর হয়ে গেছে অভয়ার বিচার এখনো পর্যন্ত অধরা রয়েছে। তারা যতদিন পর্যন্ত না এই বিচার হবে ততদিন পর্যন্ত এই রাস্তায় থাকবে, যতদিন পর্যন্ত যতবার এই রাত দখল করতে হয় তারা সেই রাত দখল করতে প্রস্তুত। আমি এবার কথা বলে নেব পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত রাত দখল গত বছরও করেছিলেন, আপনি এই সিথির মোড়েই হাজির ছিলেন। এবছর সেই 14ই আগস্ট আরও একটা রাত দখলে আপনি সিথির মোড়ে রয়েছেন। অভয়ার বিচার এখনো পর্যন্ত অধরা, কি বলবেন? সবাইকে আমার প্রাণের অভিনন্দন। আসলে একটা কথা, ওই যে দাড়িওয়ালা মানুষটা, আমরা সবাই যাকে বিশ্বকবি বলে, তিনি বহু যুগ আগে থেকে বলে গিয়েছিলেন প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। বহু যুগ আগে বলে গিয়েছিলেন। তাই প্রশ্ন করেছিলেন ভগবানের কাছে, যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব ভালো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? ভগবান উত্তর দেয়নি। যুগ যুগ ধরে এই প্রশ্ন করা গেছে ভগবানের কাছে, কিন্তু তিনি এর উত্তর দেননি। কিন্তু আজকে, কারণ ভগবান নীরব, চিরকালই ভগবান নীরব। মানুষই তো ভগবান তৈরি করেছে, সুতরাং মানুষের প্রশ্নের উত্তর ভগবান দিতে পারছে না। কিন্তু আজ এই যুগে নতুন দুনিয়ায় মানুষের ভগবান জাগছে, এবার উত্তর পাওয়া যাবে।
ধন্যবাদ সৌমিত্র। দেখুন, এই উত্তরের অপেক্ষাতেই তো, এই আন্দোলন উত্তরের অপেক্ষাতেই আমরা প্রত্যেকে আছি যে ওই পরিবারটা যাদের সব চলে গেছে, একমাত্র মেয়েকে তারা এই নৃশংসভাবে হারিয়েছেন, তারা কি বিচার পাবেন? তাদের কেন 1 বছর পরেও দরজায় দরজায় ঘুরতে হবে? সল্টলেকে সিগন্যালে দাঁড়িয়েছিল ছেলেটা, তারপর ভয়ঙ্কর দুর্ঘটনায় তাকে হারালাম আমরা। আজকে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এলো, ভয়াবহ সেই ঘটনা। কিন্তু কি হয়েছিল ওখানে তারপর আমরা জানি মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন, তারা অভিযোগ করেন দমকল পুলিশ দেরিতে এসেছে এবং তারপর খণ্ডযুদ্ধ শুরু হয়ে যায়, পুলিশ কাঁদানে গ্যাস লাঠিচার্জ করে। কিন্তু ঘটনাটা কি হয়েছিল, কতটা ভয়াবহ এই ঘটনা, দেখুন সিসিটিভি ফুটেজে কি দেখা যায়। ভয়ঙ্কর ছবি দেখে শিউরে ওঠার মতো। বুধবার সল্টলেকে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাইক চালক। বৃহস্পতিবার সামনে এসেছে সেই ফুটেজে দেখা যাচ্ছে প্রথমে একটি বাইক এসে দাঁড়ালো, তাতে দুজন বসে। এরপর পাশে এসে দাঁড়ালো আরেকটি বাইক, তাতেও দুজন বসে। কয়েক সেকেন্ডের মধ্যে ঝড়ের গতিতে একটি গাড়ি প্রায় উড়ে এসে দুটি বাইকে সজোরে ধাক্কা মেরে আরোহীদের টেনে হিঁচড়ে নিয়ে বেরিয়ে যায়। ছিটকে পড়ে কাতরাতে থাকেন আরোহীরা। ফুটেজে দেখা যাচ্ছে এরপরই গাড়িতে আগুন ধরে যায়। এই আগুনে জীবন্ত ঝলসে মৃত্যু হয় দক্ষিণ 24 পরগনার ঝড়খালির বাসিন্দা এক বাইক চালক সৌমেন মণ্ডলের। 100 নম্বরে এমার্জেন্সিতে কল করি, কলটা রেসপন্স করে, বললো ঠিক লোকেশন জিজ্ঞেস করে, লোকেশন আমি বলে দিই। আমি এক সিগনালে দাঁড়িয়েছিলাম, গাড়ির সিগনালে ছিল, তখন গাড়িটা জোরে এসে ওখানটা মারলো, প্রচণ্ড স্পিডে এসছে। মৃতের পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর তরুণকে দ্রুত উদ্ধারের বদলে ভিডিও করতে ব্যস্ত ছিল পুলিশ, দমকলও দেরিতে আসে বলে অভিযোগ। পাক্কা 1 থেকে 1.5 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড আসে, তখন আমার ভাইয়ের গায়ে আগুন লাগেনি। পুলিশ চেষ্টা করেনি, পুলিশ কি করছে নিজের ফোনটা বার করে ফোনে ক্যাপচার করছে। আমার ভাইটাকে যদি নামানোর চেষ্টা করতো বা ফায়ার ব্রিগেডে ফোনটা করতো তাহলে ভাই হয়তো ক্ষতি হতো কিন্তু জীবনে বেঁচে থাকতো। এর পাশাপাশি আরও অভিযোগ তুলেছে মৃতের পরিবার। আমাদের কাছে কোনো কমপ্লেন নেওয়া হয়নি। ওনার একটা মেসো এখানে থাকতো, উনি পড়াশুনো জানেন না, ওনারা কি বয়ান লিখেছে উনি জানেন না, ওনার কাছ থেকে একটা সাইন করে নেওয়া হয়। আমাদেরকে থানায় পর্যন্ত ভিতরে ঢুকতে দেওয়া হয়নি, বাইরে থেকে কথা বলে আমাদেরকে বার করে দিয়েছে। ভাই ওইখান থেকে এখানে ঝুলছিল, সেটা পুরো সম্পূর্ণ জলে ধুয়ে গেছে। এরপরে এসে কি নেবে এখান থেকে, কি সংগ্রহ করবে? পুলিশ অবশ্য অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করেছে তারা সক্রিয় ছিল বলেই 3 জনকে উদ্ধার করা গেছে। এই ঘটনায় হাওড়ার মালিপাঁচঘরা থেকে গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক বিনোদ রায়কে। রঞ্জিত সাউ, সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।